আমাদের মানে স্বরাষ্ট্রমন্ত্রী এত সংবিধানের ব্যাখ্যা দেন, আপনার মন্ত্রণালয়ের অবস্থাটা কেন? কেন 36 ঘন্টা 4জন শিশুকে দোষিত হতে হচ্ছে? দেশের মানুষ যখন আস্থাহীন হয়ে যাবে বিচার বিভাগের প্রতি, তখন আপনি আইন পুলিশ এগুলো কাগজে কলমে থাকবে, মানুষ সেই মুখী হবে না। কারণ আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই। এটা বড় জোর 15 দিন চলবে, আবার অন্য কোনো ঘটনা ঘটবে, এরপর এটা দামাচা পড়ে যাবে। এবং খুব যৌক্তিক বলেছেন। কেন এত মিথ্যাচার? বা বিএনপি যিনি বলছেন যে আপনারা মানলেন না জুলাই সনদ, মানলেন না 31 দফা, মানলেন না ইশতেহার, সবগুলোতে আপনারা মিথ্যাচার করেছেন এমন একটা অভিযোগ তিনি বলছেন। আচ্ছা, আমি একটু অ্যাড্রেস করি কিছু বিষয়। যেমন হচ্ছে ধরেন মাজহার হোসেন মামলার ভিত্তিতে যে সুপ্রিম কোর্ট সচিবালয় বাতিল করা এবং অধস্থন বিচারক নিয়োগের প্রক্রিয়া, যে দুটো জিনিস বিএনপি বাতিল করলো এখন পর্যন্ত, তো এটা আসলে বিএনপির পক্ষ থেকে আমি কখনো আমি অনেক চেষ্টা করছি, কিন্তু ওদের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা আমি দেখিনি। তো ব্যাখ্যা দেখলে জিনিসটা আমার জন্য বুঝতে সুবিধা হতো, বাট আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিংতে যেটা মনে হচ্ছে যে সরকার আসলে কোনো দ্বিধাদ্বন্দ্ব হয়ে গেলে বাদ করছে কিনা আমি জানি না, কিন্তু এটা রাষ্ট্রের প্রয়োজন। এবং এটাতে আমি দেখলাম যে যারা বিএনপিপন্থী যারা আইনজীবী বা বিএনপিপন্থী যারা ল রিলেটেড মানুষ বা এই জাতীয় সংশ্লিষ্ট মানুষ, তারাও এটাতে খুব ক্ষিপ্ত হয়েছে। ব্যক্তিগত আলাপচারিত আমি দেখেছিলাম। তো আমি মনে করি যে ধরেন বিএনপি সংবিধান রিলেটেড যে একটা কমিটির প্রস্তাব দিয়েছিল, বিরোধী দলকে দিয়েছিল সর্বশেষ পর্বে, প্রথম সংশোধনীর প্রথম অধিবেশনের লাস্ট পর্বে, সেখানে বিরোধী নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে আমরা এটা বিবেচনা করে আমরা জানাবো। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এইটা যেহেতু 180 দিন হয় না বা এটা যে কোনো মুহূর্তে করা যায়, তাই মনে করি যে রাষ্ট্রের প্রয়োজনে বিএনপিটা অ্যাড্রেস করবে। এটা আমি বিএনপির কাছে আহ্বান করি, এক নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে ধরেন এখানে যে অধস্থন বিচারক নিয়োগের প্রক্রিয়ার ক্ষেত্রে আসলে এটা যে বাতিল করছে, সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার আবার কি কথা কিছু কিছু জিনিস চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। যেমন এটার ক্ষেত্রে আগে যে প্রসেস ছিল সেই প্রসেসগুলো অনেকগুলো তারা ওভারলেপ করেছে। যেমন আগে যেরকম ছিল যে সেখানে আপনার সুপ্রিম কোর্ট আমাদের বিচার নিয়োগ তো 2 প্রকার প্রক্রিয়া, একটা হচ্ছে ধরেন জুডিশিয়ারি থেকে হবে, একটা হচ্ছে আইনজীবী থেকে হবে। তো এখানে তারা সিনিয়রিটি ভিত্তিতে রাখার কারণে অনেক হচ্ছে কি আইনজীবী বাদ পড়ে যাচ্ছে। তো এটা একটা ত্রুটি ছিল। সেকেন্ড ত্রুটি ছিল এখানে যে আপনার বারটাকে বাদ দিয়ে দিল, বার অ্যাসোসিয়েশন থেকে বাদ দিয়ে ওরা করছে ইউনিভার্সিটি টিচার থেকে। তো ইউনিভার্সিটি টিচার তো এখানে কোনো কাজ নাই। তো এই জিনিসগুলো আমি মনে করি যে রিগার্ডিং যারা স্টেক হোল্ডার রয়েছে, বিরোধী দল সরকার অন্যান্য স্টেক হোল্ডার, তাদের সাথে বসে এটা সিদ্ধান্ত নিব গেল সেকেন্ড। আর থার্ড নাম্বার কথা হচ্ছে ধরুন সংবিধানটা সংস্কার না সংবিধান সংশোধন, ব্যাপারটা হচ্ছে ধরুন আপনি যদি নতুন সংবিধান না লেখেন, সংবিধানটাকে ধরেন আমাদের একটু একাডেমিক লাগবে আপনার সাথে আলোচনা করি। ধরেন আমাদের এই সংবিধানটা এই জুলাই সনদের পরবর্তী সময় যতটুকুই মানলো, যতটুকুই করলো, করার পরে যখন এটা করা হবে তখন এটা কি এটাকে আপনি কি বলবেন? এটা তো 18 অ্যামেন্ডমেন্টই হবে, এটা তো নতুন কোনো সংবিধান রচনা করা হচ্ছে না। আপনি যদি নতুন সংবিধান লেখেন বা নতুন সংবিধান রচনা করেন, সেটা ডিফারেন্ট ইস্যু। কারণ নতুন সংবিধানে যদি যান তাহলে এই ধরনের কোনো আলাপ আলোচনায় আসে না। আর ব্যাপারটা হচ্ছে ধরেন ওই যেটা বললো যে বিএনপি সংবিধান সংস্কার না সংশোধন, আপনি বলার জন্য বলতে পারেন সংবিধান সংস্কার, কিন্তু ব্যাপারটা হচ্ছে লিগ্যাল টার্ম, কিন্তু সংস্কার কিন্তু কোনো লিগ্যাল টার্ম না। আপনার লিগ্যাল টার্ম কিন্তু একেবারেই সংশোধন করা। কারণ হচ্ছে কি আপনার সংবিধানটাকে নিজস্ব ফ্রেমের মধ্যে সংশোধন করতে হয়। আর সংবিধান সংস্কারটা হচ্ছে একটা একাডেমিক লাভ, একটা পলিটিক্যাল লাভ। তাই মনে করি যে এটা আর একটা কথা যে বলছে যে ওই বিএনপির 31 দফার 1 নম্বর দফা এটা ছিল। তো এক্ষেত্রে আমি একটু অ্যাড্রেস করতে চাই। সেক্ষেত্রে হচ্ছে ধরেন আপনার এটা বিএনপির যখন 27 দফা লেখা হয় 2022 সালে, তারপর 2023 সালে যখন 31 দফা লেখা হয়, তখন কিন্তু আপনার হাসিনার আমল ছিল, এবং হাসিনার আমলে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উঠে দেওয়া হয়েছিল, গণভোট ব্যবস্থা উঠে দেওয়া হয়েছিল। তো ইউনূস সরকারের আমলে যখন 15 অ্যামেন্ডমেন্ট যখন আংশিক বাতিল করে এগুলো ফেরত আনা হয়, তখন এই জিনিসগুলো বাজারে থাকে না। কিন্তু তারপরও আমরা মনে করি ধরেন যে জিনিসগুলোতে কনফিউজ রয়েছে, যেমন আমি নিজেই স্বীকার করলাম যে জিনিসটা ধরেন অধস্থনের বিচার নিয়োগ প্রক্রিয়া, সুপ্রিম কোর্ট, এই দুটা বিশেষ করে দুটা। তো এই দুটো আমি মনে করি যে সরকার, কারণ এই জিনিস আপনাকে সরকার ধরেন আপনি 10টা ভালো উদ্যোগ নিলেন, 10টার মধ্যে হচ্ছে ধরেন পিপল কিন্তু 10টাকে চুজ করবে না, আবার 10টা ভালো উদ্যোগ নিয়ে 2টা বাদ দিয়ে দিলেন, তখন এই 10টার জন্য যে 2টা পিপল সেন্টিমেন্টকে হার্ট করে, আঘাত করে বা পিপল সেন্টিমেন্টকে গ্রো করতে দেয় না, তখন সেক্ষেত্রে কিন্তু আপনার জনসমর্থন বা আপনি ইমেজ সংকটে পড়ে যাবে। সুতরাং আমি মনে করি সরকার এখনো সময় আছে সেটা করবে। কিন্তু আপনার কাছে ডাক্তার রাকিবুল হাসান, এখন ইদানিং যেই ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে ধর্ষণের মতো ঘটনা, নৃশংস ঘটনা, খুনের মতো 8 টুকরা করে ফেলে দেওয়া হচ্ছে, এখানে বারবার একটি কথা বারবার উঠে আসে, বিচারহীনতার সংস্কৃতির কারণে এই ঘটনার বিচার হচ্ছে না, সঠিক বিচার না হওয়ার কারণে ঘটনাগুলো বারবার হচ্ছে। তাহলে আপনার প্রথমেই সেই সচিবালয় বা সুপ্রিম কোর্ট এই বিষয়গুলো বাতিল বিএনপি করে দিল, সেখানে আপনার কোনো ধরনের আশঙ্কা দেখেন কিনা যে সামনে গিয়ে বিচারহীনতার সংস্কৃতি আরও বাড়বে? আসলে দেখুন, আমাদের যে বিচারক যে প্রক্রিয়া, আমাদের যে সিস্টেমটা রয়ে গেছে, ধরুন এই যে ধর্ষণের ঘটনাগুলো ঘটছে, খুনের ঘটনাগুলো ঘটছে, এগুলো বেশিরভাগই নন পলিটিক্যাল। ধরেন রামিসার হত্যাকাণ্ড যতগুলো ঘটনা ঘটলো, কিন্তু ধরেন এই ঘটনাগুলো ধরেন এগুলোতে কিন্তু বিএনপি, জামাত, আওয়ামী লীগ, এনসিপি কোনো কিছু ফ্যাক্ট করে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আমাদের, উনি আইনজীবী মানুষ, উনার ভালো বলতে পারবেন,
আমাদের যে সিস্টেমে গলদ রয়েছে, আমাদের বিচারক সংখ্যা, আমাদের মামলা যে পরিমাণ পেন্ডিং বা দ্রুততম বিচার মানে নিষ্পত্তি না করার ব্যাপার, যেমন একটা উদাহরণ আপনাকে দেই, গত ইউনূস সরকার আমলে যে আসিয়ার দ্রুততম সময় বিচার এখনো কিন্তু রায় কার্যকর হয় নাই। ইভেন সাথে 2-3 জন সহযোগী সাক্ষীর অভাবে বাতিল হয়ে গেল। খুব আবেগ আপ্লুত হয়ে বলছেন যে আমার মনে হয় যে অপেক্ষা করছে এই জিনিসগুলা কিন্তু জনগণ পলিটিক্যাল তাদের সমাধান না। সরকার বসে বসে খাওয়াচ্ছেন, বিচার কার্যকর সেটাই আমি বলতেছি, রায় কিন্তু হয়ে গেছে কিন্তু রায় কার্যকর হয় না। ইভেন যারা মানে হেল্পিং হ্যান্ডে ছিল, সেই হেল্পিং হ্যান্ড গুলা সাক্ষীর অভাবে 3 জনের কিন্তু মানে জামিন টামিন হয়ে গেছে। এখন আমাদের এই সিস্টেমগুলো তাই মনে করি সেই বিচার বিভাগকে প্রভাবিত না করবার জন্য তো সচিবালয়, বিচার বিভাগ, সচিবালয়, সুপ্রিম কোর্ট বিষয়গুলো তো আনা হয়েছিল, কিন্তু সেগুলো বাতিল করে দিল। আমি তো সেটাই বললাম যে সরকার সেটা নিজস্ব কোনো ক্লিয়ারিফিকেশন সরকারের পক্ষ থেকে না, এক নাম্বার কথা। সেকেন্ড কথা হচ্ছে কি এখনো সময় ফুরিয়ে যায়নি, কারণ এই জিনিসগুলো তার ইমেজ সংকট করবে, এটা ডিফারেন্ট চ্যাপ্টার। কিন্তু এর বাইরে গিয়ে আপনি যে এই যে বিচারহীনতার কথাগুলো, সংস্কৃতিগুলোর কথা বলতেছেন, মানে এই জিনিসগুলো আমি মনে করি যে আমাদের বিশেষ করে এই ধর্ষণ মানে হঠাৎ করে আমার আরেকটা জিনিস একটু আশঙ্কার জায়গা আছে। আজকেও হয়েছে বাকুলিয়া চট্টগ্রামে 4 বছরের শিশু, 4 বছরের শিশু। দেখুন এখানে কিন্তু আমি একটু সময়, আমাকে 1 মিনিট সময় দেন, এটা অ্যাড্রেস করি। ধরেন এই জিনিসগুলো ধরেন অনেকেই অনেক যুক্তি তর্ক খাতির করা শেষ, যে প্যান্ট পড়ছে কিনা, হিজাব পড়ছে কিনা, মানে হোয়াট এভার অনেক কিছু কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি। ইভেন আপনি দেখেন কিছুদিন আগে 11 বছরের এক মেয়ে সে অন্তঃসত্ত্বা হয়েছে, সেখানে দেখলাম যে কিছু লোকজন কমেন্ট করতেছে 11 বছরের অন্তঃসত্ত্বা মেয়ে যদি অন্তঃসত্ত্বা হতে পারে তাহলে বিয়ের বয়স কেন 18 হবে, মানে এই খুবই নেগেটিভ। এখন এই জায়গাটা আমি মনে করি যে ধরেন এই জায়গাটা আমাদের, এটা কিন্তু মানে রাষ্ট্রের একটা নৈতিক স্খলন। কিন্তু আপনি দেখেন আমাদের মনে আছে কিনা, আপনার নিশ্চয় মনে আছে, আমাদের 2000 সালের দিকে খুব অ্যাসিড নিক্ষেপ হতো, ঠিক আছে না, অ্যাসিড নিক্ষেপ হতো, এবং তখন সেটা বন্ধ করা হয়েছে মৃত্যুদণ্ডের কারণে। মৃত্যুদণ্ড না, শুধু মৃত্যুদণ্ড না, দ্রুততম বিচার প্রক্রিয়া, সোশ্যাল অ্যাওয়ারনেস, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির একটা কমিটমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং। আমার একটা আশঙ্কার জায়গা, এটা আমি এখানে একটা প্রশ্ন করে রাখি, যেহেতু দর্শককে জনসমক্ষে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবিও জানিয়েছে জামায়াত এবং মহিলা জামায়াত, তারাও। আমি এটা ব্যাখ্যা দিব, আমি যার আগে একটা সেকেন্ড একটু শেষ করি। সেটা হচ্ছে কি, ধরেন আমার কাছে একটা আমার পার্সোনাল একটা আশঙ্কার জায়গা থেকে মনে হচ্ছে যে হঠাৎ করে আপনি দেখেন বেশিরভাগগুলাই যেসব ধরনের ঘটনাগুলো ঘটছে, যে দর্শককারী বা যে অপরাধী সেটা সাইকোপ্যাথ টাইপের। আমার কাছে কেন জানি আমার আশঙ্কা থেকে মনে হচ্ছে দেশকে অস্থিতিশীল করার জন্য কোনো একটা পক্ষ, আমি কারোর উপর দোষটা পাচ্ছি না, কিন্তু কোনো একটা পক্ষ হয়তো এদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে। কারণ এটা আমি মনে করি যে সরকারকে আমার আন্ডারস্ট্যান্ডিং জায়গা থেকে আমি দোষারোপ দিচ্ছি না, কিন্তু এটা একটু খতিয়ে দেখা উচিত। এটা একটু খতিয়ে দেখা উচিত। যদিও বিএনপি সরকারের 3 মাস, যদি আপনারাও বলেন শিশু, কিন্তু আসলে শিশুকে তো রাষ্ট্র দেওয়া হয় না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি হলো, এখানে স্বরাষ্ট্রমন্ত্রী কোনো দায় দেখেন কিনা? না, স্বরাষ্ট্রমন্ত্রীর উন্নতির অনেক জায়গা রয়েছে। আপনি দেখেন এটা কিন্তু আপনি দেখেন 24 ঘন্টার মধ্যে তার আসামিকে ধরা হয়েছে। আইনমন্ত্রী বলেছেন যে 7 দিনের মধ্যে হচ্ছে, 1 মাসের মধ্যে সম্ভবত মনে হয় আপনার হচ্ছে 7 দিন বা 1 মাসের মধ্যে বলছে, সপ্তাহের মধ্যে তদন্ত কমিটি দিতে হবে এবং দ্রুত বিচার কার্যকর। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তারা দ্রুততম চার্জশিট করা। এখন তার পক্ষ থেকে আর কিছু বলার নাই, রাষ্ট্রের এই জায়গা থেকে স্টেক হোল্ডার জায়গাতে এটা করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এটা পলিটিক্যাল আলাপ না, এই আলাপটা হচ্ছে কি আমাদের একটা সোশ্যাল আলাপ, আমাদের একটা সামাজিক আলাপ, আমাদের একটা গঠনতন্ত্রের আলাপ। এবং এটা থেকে আমি মনে করি যে আমাদের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি স্টেক হোল্ডারদের একটা ভিন্ন মতে আসা উচিত, ভিন্ন প্ল্যাটফর্মে একমত আসা উচিত। কারণ এটা একটা সলিউশন, কিন্তু আমরা কিন্তু রাষ্ট্রের নৈতিক স্ফলনের জায়গাটা কিন্তু রাষ্ট্র ভেঙে পড়া, এটা কিন্তু পলিটিক্যাল কোনো সলিউশন নাই। ডাক্তার অ্যাডভোকেট মোহাম্মদ আতিকুর রহমানের কাছে যেতে চাই। আর আতিকুর রহমান, রামিসার বাবার বিলাপ নিশ্চয়ই আপনি শুনেছেন, আপনি কিছু বলতে চাইলে বলতে পারবেন কোনো কিছু, কিন্তু আমার প্রশ্নটা করে ফেলি, থাকবেন হয়তো। তার মেয়ে হত্যার বিচার হবে না, কয়েকদিন পর নতুন কিছু আসবে, ভুলে যাবে সব। সরকার কি তাকে আশ্বস্ত করতে পেরেছে ন্যায় বিচার পাবে? বা আপনার কি মনে হয় সরকার তার এই আকুতি, তার এই বিলাপের চ্যালেঞ্জ নিতে পারবে, যে না আমরা আপনাকে বিচার করে দেখাবো যে আসলে বিচার হয়েছে? এর মধ্যে আবার আজকেও বা চট্টগ্রাম বাকুলিয়ার ধর্ষণের ঘটনা, উনি আরো বলেছেন যে আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না, কারণ আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই। এটা বড় জোর 15 দিন চলবে, আবার অন্য কোনো ঘটনা ঘটবে, এরপর এটা দামাসা পড়ে যাবে। এবং খুব যৌক্তিক বলেছেন। বাংলাদেশে যেটা আলোচিত ঘটনা সেটাই হলো লাইমলাইটে আসে, বাকি অনেক যেগুলো আলোচনাবিহীন ইস্যু সেটা কিন্তু খুব বেশি গুরুত্ব পায় না। দেখুন এই জায়গাটি কিন্তু আমাদের কোশ্চেন। উনি কথাটা কেন বলছেন জানেন? আস্থাহীনতা, যে বাংলাদেশের বিচার ব্যবস্থা, মামলা হয়, বিচার হয়, কিন্তু শাস্তি যে কার্যকর হবে নানা ইকুয়েশনে গিয়ে শেষ পর্যন্ত আসামি কিন্তু সে হয় খালাস পান, অথবা সে তার বিচার সেখানে হয় না। এই জন্যই তো সকল দল বলছে আমরা স্বাধীন বিচার বিভাগ দেখতে চাই, বিচারক নিয়োগ দলীয়করণ না হোক। যেটা আমি বলছি যে এই যে আমি তখন বলে গেছি বলতে, যে জুলাই সনদ নিয়ে ওনারা নোট অফ ডিসেন্ট দেন নাই, নোট অফ ডিসেন্ট এখানে বিএনপি দেয় নাই সচিবালয় নিয়ে। দেখুন তো ওনারা যেখানে দিয়েছেন বুঝলাম আপনি সেটা পালন করবেন না, তো যেখানে আপনি নোট অফ ডিসেন্ট দেননি সেটা আপনি কেন বাদ করে দিয়েছেন, কোন যুক্তিতে বলুন?
এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোর কারণে কিন্তু মানুষ আস্থায় নয়। দেখুন একসময় আওয়ামী লীগ আমলে কী ছিল, বলেছে যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। আমরা দেখতাম কি ঘটনা, এই যে আবাস, মানে আপনি একটা দেশের সরকারের মূল দায়িত্ব মানুষ আস্থা ফিরিয়ে আনা। দেশের মানুষ যখন আস্থাহীন হয়ে যাবে বিচার বিভাগের প্রতি, তখন আপনি আইন পুলিশ এগুলো কাগজে কলমে থাকবে, মানুষ সেই মুখী হবে না। আজকে আইনমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আপনারা বিশ্বাস করতে পারছেন না, আশ্বস্ত হতে পারছেন না। দেখুন আমাদের জনাব মাননীয় আইনমন্ত্রী, তিনি যখন অ্যাটর্নি জেনারেল, তিনি তখন সচিবালয় নিয়ে আসলেন একই ব্যক্তি। মানে এখন একটা বছর পার, খুব দুর্ভাগ্য আমাদের জন্য। তো সে আইনমন্ত্রী আমাদের কি আইন শেখাবেন? আমি আইনের লোক হয়ে, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হয়ে আপনি সচিবালয় প্রতিষ্ঠা করলেন, বিচারক নিয়োগ দিলেন, আবার আপনি এখন দল হিসেবে এসে আইনমন্ত্রী হয়ে একই ব্যক্তি আবার সচিবালয় বিলুপ্ত করলেন। এই মন্ত্রীদের কথা জনগণ শুনবে, হয়তো কান হাতে শুনতে হবে, ওনারা বলেন, এগুলো মানুষ বিশ্বাস করবে না। কারণ আমাদের নেতারা, মন্ত্রীরা আস্থা জায়গাটা এত তলা নিতে গেছে, জোর করে বলতে হয়। টিভি স্কুল দেন, দেখি 2 মাস সরকারের যখন আস্থা ফিরে এসেছে, বলতে হয় জোর করে আমার আস্থা ফিরে এসেছে। তার মানে আপনি সার্টিফিকেট পাওয়ার চেষ্টা করছেন জোর করে। আমরা বলি সরকারকে বুঝতে হবে, জনগণের বোবা কান্না শুরু হয়ে গেছে। আমাদের মানে স্বরাষ্ট্রমন্ত্রী এত সংবিধানের ব্যাখ্যা দেন, আপনার মন্ত্রণালয়ের অবস্থাটা কেন? মানুষ কেন নৃশংস হয়ে যাচ্ছে? কেন 36 ঘন্টা 4 জন শিশুকে দর্শিত হতে হচ্ছে? আজকে দেখলাম আরেক জায়গাতে গলা নেই। এই ঘটনা কেন বাংলাদেশে করছে? তার মানে মানুষ কি এখন আর বিচারপতি আস্থা নাই যে উনি আমার ক্ষেত্রে সরকারের পাশাপাশি বিরোধী দল দায় নেবে না, যে উনি আমার শত্রু, উনি আমার শত্রু, মামলা করব, মামলা করে না, তাকে নাই করে দিচ্ছে। তার মানে মানুষের যে বিচার পর যে একটা আকাঙ্ক্ষা, আস্থা, এই আস্থাটা ইতিমধ্যে ব্যাপক সংকট তৈরি হয়েছে। এই সুপ্রিম কোর্ট সচিবালয় এই বিলুপ্তের মধ্যে দিয়ে যতই সরকার মুখে বলুক, আইন শৃঙ্খলা বাহিনী মানুষের আস্থা সরকার ফিরে আনতে পারবে না। এবং ভবিষ্যতে এই আস্থায় যত নৃশংস হত্যাকাণ্ড ঘটবে, এই আস্থাহীনতার অবস্থান তৈরি করার জন্য এই দায় সরকারকে নিতে হবে। কেন এই কাজটা? বিরোধী দল তো ক্ষমতায় আছেন, আমরা চেষ্টা করি, নিজেই বলেছেন। আমরা বলছি না, আমরা তো বলছি এটা করেন, আমরা তো বিরোধিতা করি নাই। আমরা আজকে বলছি যে সংবাদ সম্মেলন সরকার কেন করেছে? যেই বিষয়টাকে তার দলের লোকেরাও মেনে নিতে পারছেন না, কেউ মানে না, কোন স্বার্থে কাকে খুশি করার জন্য এই বিলুপ্ত কোন সচিবালয়? দীর্ঘদিনের আমাদের দাবি, ওনারা সংবিধান অক্ষর বলছেন মানবেন, তো ওনারা এখন সংবিধান লঙ্ঘন করেছেন না। বাংলাদেশে এই প্রথম 3 মাসের কোন সরকার আদালত অবমাননা করেছে। কারণ আদালতে একটা জিনিস এখনো নিষ্পত্তি হয় নাই। সরকার বাহাদুর, ওই আওয়ামী লীগের মতো ক্ষমতা আমার হাতে আছে, 2/3 মেজরিটি। আমি তো বলছি 180 দিন সময় আছে, যে কোনো সময় চেঞ্জ করতে কেন আপনি করলেন? আপনি যে মানুষকে আইন বলে বললেন রুল অফ ল, আইনের শাসন হবে। তো যেখানে সরকার নিজেরাই একটা সুপ্রিম কোর্টের একটা আদেশকে, একটা পেন্ডিং ইস্যুকে নিষ্পত্তি করে ফেলেছেন, ওই দেশের সরকার মানুষকে আইন আদালত শিখানোর মধ্যে কোনো কল্যাণ নাই। বরং রাষ্ট্র যেখানে আদালত অবমাননা করে, সে রাষ্ট্রে মানুষের কখনো আশা করা, বিচার পাওয়া খুবই কম সময়, যদি চিন্তা করতে আমার পারে কাছে একটা